কঠোর ব্যবস্থার ঘোষণা সৌদি, জাতিসংঘে তেহরানের অভিযোগ। সিরিয়া যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক বিপর্যয়। উত্তর কোরিয়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করলেন কিম জং উন। দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আগ্রহী আওয়ামী লীগ, বিএনপি। বার্সাকে হটিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। আসসালামু আলাইকুম, ফাতেমা কাউসার আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পরের ঘটনাবলী নিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে সৌদি আরব। উপসাগরীয় সহযোগিতা পরিষদ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এই ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত অভিযোগ করেছে ইরান। সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ইরান সৌদি আরব সম্পর্কে যে উত্তেজনা সৃষ্টি হয় তা উত্তরোত্তর আরও উত্তেজনাময় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দুপক্ষকে ধৈর্য ধারণে আহ্বান জানানোর পরও পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দুদেশ। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার বৈঠকে বসেন গালফ কোঅপারেশন কাউন্সিলের বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা জানানো হয় বৈঠক থেকে। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান তাদের বর্তমান নীতি নিয়ে এগিয়ে চললে পাল্টা ব্যবস্থা নেবেন তারা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ চলমান উত্তেজনার জন্য সৌদি আরবকে দায়ী করে বলেছেন, এই বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা এক চিঠিতে জাভেদ জারিফ এও বলেন, উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে ইরানের নেই। আল কায়দা, তালেবান, আইএস ও নুসরা ফ্রন্টের বেশিরভাগ সদস্য সৌদি নাগরিক বলে অভিযোগ করেন জারিফ। সিরিয়া যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা এবং খাদ্যের অভাবে এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই দুঃসময়ে তারা পুরো বিশ্বকে মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তীব্র শীতে সিরিয়ার অবরুদ্ধ এলাকায় কয়েক লাখ মানুষের কাছে বেঁচে থাকার জন্য নেই প্রয়োজনীয় খাবার, নেই চিকিৎসার সুবিধাও। এ কারণে মানবেতর জীবনযাপন করছেন অসহায় মানুষগুলো। এক চিকিৎসক বলেন, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। এখানে প্রায় ২৬ জনের মৃত্যু হয়েছে, আরও ৫০ জন অচেতন অবস্থায় রয়েছেন। আমরা বুঝতে পারছি না কেন বড় দেশগুলো আমাদের কথা ভাবছে না। সিরীয় সরকারি বাহিনীর অবরোধ করে রাখা দামেস্ক প্রদেশের দারিয়া ও জাবাদানের প্রায় ২.৫ লাখ মানুষ বন্দী জীবনযাপন করছেন। এছাড়া মাদাহ শহরের ৪২,০০০ মানুষেরও একই অবস্থা। জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো থেকে অধিবাসীদের অন্য কোথাও যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আসাদ বিরোধী বিদ্রোহীদের দখলকৃত এলাকায় অবস্থাও একই রকম। এখানে ১,৭৬,০০০ মানুষ বন্দী হয়ে আছেন। এসব এলাকার অধিবাসীরাও কোনো খাবার এবং ত্রাণ সহায়তা পাচ্ছেন না। সেই সঙ্গে রয়েছে যে কোনো সময় বিমান হামলার মৃত্যুর ভয়। হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন সেখানকার সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিলিটারি একাডেমিতে এক বিজয় অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। সেখানে ভাষণে কিম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে উত্তর কোরিয়ার নিরাপত্তার স্বার্থে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া যা করেছে তা তাদের ন্যায়সঙ্গত অধিকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার কোনো ধরনের পারমাণবিক বোমা মজুত করেনি। ভারতের পাঠানকোটে সন্ত্রাসী হামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে এ বিষয়ে ভারতকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে ফোনালাপে পাকিস্তানেও পাঠানকোট হামলা নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে বলে জানান নওয়াজ। দুদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে শান্তি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি প্রত্যক্ষদর্শী সেনা সদস্যের মুখে জঙ্গি হামলার বিষয়ে বিস্তারিত শুনেন এবং হামলাকারীদের উদ্দেশ্য রুখে দেয় ভারতীয় সামরিক বাহিনী ভূয়সী প্রশংসা করেন। একই দিন হেলিকপ্টারে করে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকাও ঘুরে দেখেন তিনি। একই দিন পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনায় নিহত সেনা সদস্যের স্মরণে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের পক্ষ থেকে পাঠানকোট হামলার বিষয়ে পাকিস্তানকে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বানের পর এ বিষয়ে তদন্তে নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। শনিবার এ বিষয়ে নওয়াজ শরীফের পাক সেনা প্রধান রাহিল শরীফের সঙ্গেও আলোচনা হয়। পাঠানকোট হামলা যে পাকিস্তান থেকে পরিচালিত হয়েছে, ভারতের এমন দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে হবে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। শরণার্থী ইস্যুতে ইউভুক্ত দেশগুলোতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। শরণার্থীদের জন্য কঠোর আইন প্রণয়নের প্রস্তাব করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। অন্যদিকে ডেনমার্ক ও সুইডেন সীমান্তে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করারও বিক্ষোভ হয়েছে। ডেনমার্ক সুইডেন সীমান্তে বিক্ষোভ করায় হাজার হাজার ড্যানিশ ও সুইডিশ নাগরিক। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে শরণার্থী সমর্থিত কয়েকটি সংগঠন। এক নারী বলেন, সমস্যা সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া যেত। এ পদক্ষেপ সংকট আরও বাড়াবে। অপর এক ব্যক্তি বলেন, যদি আমরা কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই আর কেউ আমাদের সাহায্য না করে তখন কেমন হবে। তাই আমি মনে করি গোটা ইউরোপের উচিত এদের সাহায্য করা। একদিকে ইউরোপের এক প্রান্তে শরণার্থীদের সমর্থনে সমাবেশ, অন্যদিকে শরণার্থী বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানিতে। বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষিতে অভিবাসী বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে জার্মানিতে। সবশেষ শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। বর্ষবরণের অনুষ্ঠানে ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর আইন করার প্রস্তাব করে একথা বলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সব ধর্মের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্রান্সের কয়েকশো মসজিদ। ইসলাম ও মুসলিমদের নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে শনিবার এই উদ্যোগ নেন ফ্রান্সের মুসলিম নেতারা। শনিবার ফরাসি মসজিদগুলোতে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। সেখানে আলোচনা, কর্মশালা ও বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। সংগঠনের প্রধান আনোয়ার কিবিবেচ বলেন, সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করতে চান তারা। এতে মানুষে মানুষের সংহতি বাড়বে বলে প্রত্যাশা করা হয়। গত বছরের জানুয়ারি ও নভেম্বর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলেন দেশটির মুসলিম নেতারা। ইউক্রেন থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি রাশিয়ার ট্রানজিট পথ বন্ধ করে দিয়েছে ক্রেমলিন সরকার। কিয়েভ অভিযোগ করেছে, দুই দেশের বাণিজ্যিক অবরোধের সুযোগ নিয়ে রাশিয়া এই কাজটি করেছে। ইউক্রেনের অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, ইউক্রেন থেকে মধ্য এশিয়া এবং চীনে বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানি করা হতো। এতদিন এক্ষেত্রে রাশিয়ার ট্রানজিট ব্যবহার করা হয়েছে। রাশিয়ার সেই ট্রানজিট পথ এখন বন্ধ। এদিকে কিয়েভ আরও অভিযোগ করেছে, সোভিয়েত দেশগুলোতেও পণ্য রপ্তানিতে বাধা দিচ্ছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে, বলা হয়েছে বেআইনি এই কর্মকাণ্ডের জন্য ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ দায়ের করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানাবে। ইরাক থেকে তুর্কি সেনাদের প্রত্যাহারে আন্তর্জাতিক আইন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রোববার সকালে বাগদাদের রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন আবাদি। এছাড়া আইএস বিরোধী বিমান অভিযানে 60 ভাগই ইরাকের সামরিক বাহিনী পরিচালনা করছে বলেও দাবি করেন তিনি। এদিকে দেশটির রামাদি শহরে নিয়ন্ত্রণ নেবার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এলাকাটি এখনো পুরোপুরি নিরাপদ হয়নি বলে স্বীকার করেছে এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। ইরাকের রামাদি শহরে শনিবার সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায় সরকারি বাহিনীর সদস্যদের। 2 সপ্তাহ আগে আইএসকে হটিয়ে সরকারি শত্রুমুক্ত করার ঘোষণা দেওয়া হলেও এখনও নিরাপদ হয়নি রামাদি। আইএসের পেতে রাখা বোমা বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন ইরানি সেনা সদস্যরা। এর মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতায় আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। তাদের পরবর্তী লক্ষ্য মসুলকে আইএস মুক্ত করা। ইরাকি বাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল রিয়াল জালাল বলেন, আমরা এখন রামাদির পশ্চিমাঞ্চলে রয়েছে। আমাদের সদস্যরা শহরে বিস্ফোরক সরানোর কাজ করছে। এছাড়া শহরে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের সহায়তায় আমরা কাজ করছি। চলতি বছরের মধ্যে ইরাকে আইএসের পতন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। চলতি বছরের মধ্যে ইরাকে আইএসের পতন হবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। শনিবার রাজধানী বাগদাদে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি তুর্কি সেনাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানান।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, প্রতিবেশী দেশ তুরস্ককে স্পষ্ট জানিয়ে দিতে চাই তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করে নেয়, অন্যথায় তাদেরকে এ দেশ থেকে সরাতে আমাদের অধিকার ও আন্তর্জাতিক আইনের আওতায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করা হবে। ইরাকে আইএস বিরোধী বিমান অভিযানের শতকরা 60% পরিচালনা করছে দেশটির সরকার, এমনটা উল্লেখ করার পাশাপাশি সেখানে কোনো বিদেশি সেনা প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এবার জানিয়ে দিব মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। পৌর নির্বাচন শেষ হতে না হতে ইসির দ্বারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও প্রধান দুই রাজনৈতিক দলই আগ্রহী দলীয় ভিত্তিতে নির্বাচনের। তবে তৃণমূল পর্যায়ের এই নির্বাচন দলীয় ব্যানারে হলে তার ফল ভালো হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনে নিজেদের সাফল্য তো আছে, পাশাপাশি এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হয়েছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে সরকারের কারচুপির কারণে নির্বাচনে নিজেদের ভরাডুবি দাবি করে এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করে বিএনপি। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় ভিত্তিতে করার পক্ষে অবস্থান এই প্রধান দুই রাজনৈতিক দলের। যদিও দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে সর্বনিম্ন স্তরের নির্বাচনকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সাবেক নির্বাচন কমিশন সাকওয়াত হোসেন বলেন, এতে করে সামাজিক বন্ধন নষ্ট হবে। দলীয় প্রতীকে পৌরসভা পর্যন্ত রাখলে ভালো হয় বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় করাই ভালো, তবে বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি। ঘুষ দেয়া নেয়া অপরাধ হিসেবে গণ্য হলেও তা প্রথার রূপ নিয়েছে প্রায় সব ক্ষেত্রে। ঘুষ নেওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই পুলিশও। হাত পেতে গাড়ি থেকে টাকা নেওয়ার মতো কুকর্ম ঢাকতে সাংবাদিককে ঘুষ দিতেও কার্পণ্য করেন না তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতের আধারে তেমনি কিছু চিত্র দেখা গেল হাইওয়ে এবং থানার কর্মরত পুলিশের কর্মকর্তাদের। রাতের বাংলাদেশ দক্ষিণ থেকে রাজধানীর পথে চট্টগ্রাম থেকে কুমিল্লা দাউদকান্দি, এরপর গজারিয়া, মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় 15টিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে। সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতে চোখে পড়ে আরও একটি। অদূরের রাস্তায় মিডিয়ার গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম। রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে। এগিয়ে গিয়ে সহকারী উপপরিদর্শক মোবারকের কাছে জানতে চাওয়া হয় তারা কি করছেন। ঘড়িতে রাত 1:15। জবাবে তিনি জানান যানজট নিয়ন্ত্রণ। কিন্তু এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের বক্তব্য একেবারেই ভিন্ন। রাত 4:30 দাউদকান্দি সেতু পেরোতে গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে। এখানকার চিত্র যেন আরও বিচিত্র। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যের। ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সাংবাদিককে টাকা দিতে এগিয়ে আসেন এক কর্মকর্তা, সেই সঙ্গে অনুরোধ করেন এই ছবি প্রচার না করতে। এরপর মেঘনা সেতুর আগে চেকপোস্টে সাংবাদিকদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা। ভারত থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি মূল্য নিয়ে দুদেশের ঐক্যমত্য সন্তোষ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন খুব শিগগিরই এই বিদ্যুৎ আমদানি শুরু হবে। রোববার সকালে গণভবনে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্তমান সরকার। বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়াও বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা, আগামীতে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হবে। অন্যদিকে শিগগিরই 100 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ত্রিপুরার মন্ত্রী মানিক দে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার আতাউর রহমান ননি এবং ওবায়দুল হক তাহেরের রায় যে কোনো দিন। রোববার সকালে ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি আনারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। 2014 সালের 4 ডিসেম্বর ননি ও তাহেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে 6টি অভিযোগে চার্জ গঠন করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটের ঘটনা। এর মধ্যে 15 জনকে হত্যা, প্রায় 500-র মতো বাড়িঘর লুট ও অগ্নিসংযোগে জড়িত থাকার বিষয়ে ট্রাইব্যুনালে প্রসিকিউশন
কমিশনের পক্ষে সাক্ষ্য পেশ করা হয়। 2014 সালের 12 আগস্ট গ্রেফতার হওয়া এই দুজন বর্তমানে কারাগারে আছেন। উত্তরবঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সারাদিনই থাকছে হিমেল হাওয়া আর কুয়াশা। আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর 2-3 দিন এই অবস্থা থাকবে বলেও জানান তারা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনপদ গাইবান্ধা। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ির বাইরে যেতে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এদিকে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। রোববার সকালে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামেও শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশায় ও কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষ। শীতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালকরা। এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটলেও জীবনের তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন সাধারণ মানুষ। গত 3 দিনে ঠাকুরগাঁয়ে একই চিত্র। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের নামে সাধারণ সদস্যদের তাত্ত্বিক ও বোমা তৈরির প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। আর সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে স্নাইপার রাইফেল এবং AK-22 এর মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে তারা। এ অবস্থায় সংগঠনটির অস্ত্র ভাণ্ডার এবং রুট অনুসন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন। জঙ্গি সংগঠন জেএমবির কাছ থেকে একের পর এক ভারী এবং অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। গত 2 মাসে শুধুমাত্র চট্টগ্রামে জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া গেছে 2টি AK-22 রাইফেল এবং একটি AMB-11 স্নাইপার রাইফেল। আর পুলিশের কাছে ধরা পড়ার পর জেএমবি সদস্যরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র প্রশিক্ষণের কথা। সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, যাদের মধ্যে একটু মেধাবী তারা তাদেরকে দিয়ে অস্ত্র প্রশিক্ষণ, কিভাবে বোমা তৈরি করতে হয় এই ধরনের প্রশিক্ষণগুলো তাদের দিয়ে থাকে। জঙ্গি সদস্যদের এই সশস্ত্র প্রশিক্ষণকে সহজভাবে নেওয়া উচিত হবে না বলে মত নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলামের। তিনি বলেন, তাদের অস্ত্রের উৎস আগে চিহ্নিত করতে হবে এবং অস্ত্রের প্রবেশটাকেও রোধ করতে হবে, তাহলে ঝুঁকিও কমবে আর যারা এই অস্ত্রের জন্য উৎসাহী তারাও নিরুৎসাহী হবে। আর ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে জানিয়ে দিব আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বর্তমান সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী সিলেট আসছেন আগামী সোমবার। সিলেট শহরতলির বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে সোমবার এক ঝটিকা সফরে সিলেটে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান, সোমবার বেলা 1:30টার দিকে সামরিক বিমানের একটি ফ্লাইটে মন্ত্রীদ্বয় সিলেটে পৌঁছাবেন। এজন্য বাদাঘাটে হেলিপ্যাড তৈরিও করা হয়েছে। নির্মাণাধীন কারাগারের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে বিকেল 4টায় অর্থমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সিলেট সফরকালে তাদের সাথে থাকবে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমেন। এছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সময় উপস্থিত থাকবেন। চীনে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয় সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল জেটিতে এসে পৌঁছেছে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, ইশাখা ঘাটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান। এ সময় নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন। 2013 সালে জানুয়ারি মাসে জাহাজ দুটি নির্মাণ কাজ শুরু হয় এবং আজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে জাহাজ দুটি হস্তান্তর করা হলো। জাহাজ দুটি ঘন্টায় 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা। তারা জানান, মিসাইল ও সমুদ্র তলদেশে সাবমেরিন টার্গেটে আঘাত হানতে সক্ষম এসব জাহাজ। তাছাড়া বিশাল সমুদ্র এলাকা, পাহাড় সহ সমুদ্রের তলদেশে মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের বরগুনা জেলার প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ৭টায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, ১৯৭২ সালের এ দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সদর এবং পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১০ জানুয়ারি রবিবার সকাল 10:30টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলতাফ হোসেন বাবু সাতক্ষীরা থেকে আরও জানান, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে আরএফএল এর ওয়াটার পিউরিফায়ার ড্রিঙ্ক কিট এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রাণ ফ্রুটের সৌজন্যে আয়োজিত কনসার্টে এর মোড়ক উন্মোচন করেন আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম.এ. আজিজ জানান, অনুষ্ঠানে আরএফএল এর ওয়াটার পিউরিফায়ার ড্রিঙ্ক কিটের গুণগত মান তুলে ধরা হয়। ড্রিঙ্ক কিটে রয়েছে 4 স্তর বিশিষ্ট পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। ফলে ড্রিঙ্ক কিট ব্যাকটেরিয়া, টার্বিডিটি, প্রোটোজোয়া, লৌহ জাতীয় পদার্থ, ভারী ধাতু দূর করে পানিকে পরিপূর্ণ বিশুদ্ধ করে। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন নেই। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমী হবিগঞ্জবাসীকে আরএফএল এর পণ্য ব্যবহারের আহ্বান জানান। ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা, সাবেক ফুলগাজী কলেজ ছাত্র সংসদের এজিএস আহজাদ উল্লাহ গত বুধবার ফেনী একাডেমি রোডে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাঁটুর বাঁটটি ভেঙে যায়। এ.কে.এম. রোবেল ফেনী প্রতিনিধি আরও জানান, বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত শনিবার সকাল 10টায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম তাকে দেখতে হাসপাতালে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন। তিনি তার সুচিকিৎসার জন্য ডাক্তারদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট নূর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে উদযাপিত হলো মহান বিজয় দিবস এবং আলোচনা সভা স্থানীয় রেস্টুরেন্টে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুদ্দিন মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন রহিম পারভেজ। কাতার থেকে আমাদের প্রতিনিধি এম.এ. সালাম জানান, বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ থেকে জামাত নির্মূল করতে হবে এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান মেম্বার, ফেরদৌস আলম চৌধুরী, তৌফিক চৌধুরী, কাজী আশরাফ, কবি মফিজুর রহমান, আরিফুর রহমান, আহমেদ জমির, শহীদুল্লাহ হায়দার, আবুল কাশেম প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মকবুল আহমেদ। টঙ্গীর তুরাগ তীরে 51তম বিশ্ব ইজতেমার আখির মোনাজাতে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে শেষ হয়েছে প্রথম পর্ব। এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। এ সময় তাদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গী ও এর আশেপাশের এলাকা। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, রোববার বেলা 11:08 থেকে 11:32 পর্যন্ত 25 মিনিট মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগের অন্যতম শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ান পেশ করেন। আখিরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামায়াতের মুরব্বী ও আলেমরা বয়ান করেন। তারা দ্বীনি আলম আখলাক নিয়ে আলোচনা করেছেন। মনোযোগ সহকারে শুনেন উপস্থিত লাখো মুসল্লি। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকে ঢাকা ও এর আশপাশ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নতুন করে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে।
গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় মুসল্লিরা অপেক্ষা করেন ইজতেমাগামী যানবাহনের জন্য। তীব্র শীত উপেক্ষা করে বাস এবং খোলা পিকআপে করে বিভিন্ন এলাকা থেকে যাত্রা করেন মুসল্লিরা। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্ব শেষ হওয়ার পর 4 দিন বিরতি দিয়ে আগামী 15 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিব বাণিজ্য সংবাদ। উচ্চ মানসম্পন্ন ওষুধ তৈরি করে বিশ্ববাজারে বাংলাদেশের যে সুযোগ রয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওষুধ শিল্প সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে বাংলাদেশের ওষুধ শিল্প চ্যালেঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। ওষুধ শিল্পের উন্নয়নে 1982 সালে প্রথম বাংলাদেশে ওষুধ নীতিমালা প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ে দেশের চাহিদা পূরণ করে বিশ্ববাজারেও এগিয়ে গেছে বাংলাদেশের এই শিল্প। সেমিনারে বক্তারা জানান, রপ্তানির পাশাপাশি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়েও বিশাল সম্ভাবনা রয়েছে এদেশের। এই শিল্প ব্যবস্থার সার্বিক উন্নয়নে দেশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আধুনিকায়নের পরামর্শ ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস স্কুল আয়োজিত এই সেমিনারে 18টি ওষুধ শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বুধবারের মধ্যে হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভার শিল্প পার্কে স্থানান্তর করা না হলে ট্যানারিগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ কারণে আজই বিসিককে ট্যানারি মালিকদের বরাবর উকিল নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি অর্থ বছরে শিল্প খাতের উন্নয়নে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় এর নির্দেশনা দেন মন্ত্রী। সাভারে বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি মূল্যায়নকালে শিল্পমন্ত্রী বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজ শুরু করতে হবে। যেসব ট্যানারি মালিক নির্মাণ কাজে বিলম্ব করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের দেয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে কাজ বন্ধ রেখেছেন তাদের হাজারীবাগের কারখানার মালামাল ক্রয় করা হবে। সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়নের বিষয়ে আরও তৎপর হতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন মন্ত্রী। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে জানিয়ে দেব খেলার সংবাদ। একদিনের ব্যবধানে আবারও লা লিগার শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে সেল্তা দি ভিগোতে 2-0 গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আতলেতিকোকে এগিয়ে দেন আন্তোনি গ্রিজমান। খুব কাছ থেকে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। এবারে লা লিগায় গ্রিজমানের এটা 10ম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্দশ। বদলি নামা বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসোকো 79তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয়টাও নিশ্চিত করে ফেলেন। এরই সঙ্গে বার্সেলোনাকে সরিয়ে অ্যাটলেটিকো শীর্ষে উঠাও নিশ্চিত হয়ে যায়। শনিবার গ্রানাদাকে 4-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 19 ম্যাচ আতলেটিকোর পয়েন্ট 44, 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে লুইস এনরিকের দল 1 ম্যাচ কম খেলেছে। অ্যাটলেটিকোর সমান 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো প্রায় 2 মাস। ডিসেম্বরে বিপিএল থেকে শুরু করে সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ। ম্যাচ কন্ডিশনের প্রস্তুতিটা ভালোই হবে বলে জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা করার যথেষ্ট সময় থাকবে আর বছরটা যাতে জয় দিয়ে শুরু হয় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন হাবিবুল বাশার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে শুরু করে ইংলিশদের ফ্রেঞ্চ টি-20 আর পার্শ্ববর্তী ভারতের আইপিএল পুরো বিশ্ব জুড়ে চলছে টি-20 আসরের জোয়ার। আর এই পথ ধরে বাংলাদেশেও হয়েছে ঘরোয়া টি-20 টুর্নামেন্টে 3টি আসর। এতে করে যেমন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অভ্যস্ত হচ্ছে বাংলাদেশ, সাথে উঠে এসেছে নতুন ক্রিকেটারও। তাই বিশ্ব টি-20 আসরকে সামনে রেখে দলের যে পরীক্ষা নিরীক্ষা তা ইতিবাচক বলে জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার। ক্ষুদ্রতম ফরম্যাটের এই বিশ্ব আসর শুরু হতে বাকি এখনো 2 মাস। তার আগে জিম্বাবুয়ে ও এশিয়া কাপ টি-20তে লড়বে বাংলাদেশ। প্রস্তুতির সময়টা ভালোই পাবেন বলে আশাবাদী নির্বাচকরা। তবে বছর বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। স্বভাবতই প্রশ্ন উঠে, কেন নাসির নেই জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে?
এমন প্রশ্নের জবাবে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিপিএলে নাসিরের ব্যাটে খুব একটা ভালো রান আসেনি, সুতরাং নির্বাচক কমিটি মনে করেছে ওর একটু বিরতি হলে আবার ভালো করে ফিরে আসবে। চূড়ান্ত দল ঘোষণা হলেও সামগ্রিক বিবেচনায় প্রাথমিক দলের সবাই অনুশীলন করছে খুলনায়। শেষ গন্তব্য যে ওয়ার্ল্ড টি20। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান জানিয়েছেন, গতকাল বিকেলে সন্ত্রাস নাশকতা রোধে খেলাধুলা চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে স্থানীয় খেলার মাঠে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রেষ্ঠ ওসি মুজিবুর রহমান। খামার নড়াইল ও ডাকরপাড়া দলের মধ্যে অনুষ্ঠিত হাডুডু খেলার বিজয়ী ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। চাঁদপুরে ফরিদগঞ্জে রূপসা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট জমকালো আয়োজনের মাধ্যমে রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শরীফ আহমেদ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিলাল হোসেন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটোয়ারি, রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ বিএসসি, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কায়সার আলম কামরুল, সহসভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য শামসুল আলম, শাহাবুদ্দিন আহমেদ, ওমর ফারুক মামুন, শাহরিয়ার হোসেন রোকন, ফরাদ হোসেন, শামীম আহমেদ। উদ্বোধনী খেলায় পশ্চিম রূপসা সৈকত একাদশ ফরিদগঞ্জ পৌর ক্রিকেট একাদশকে 7 উইকেটে পরাজিত করে। প্রিয় দর্শক, মিলেনিয়াম সংবাদ শেষ করব, তার আগে প্রধান আয়োজনগুলো জানিয়ে দিব আরও একবার। কঠোর ব্যবস্থার ঘোষণা সৌদি, জাতিসংঘে তেহরানের অভিযোগ। সিরিয়া যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক বিপর্যয়। উত্তর কোরিয়ার মিলিটারি একাডেমি পরিদর্শন করলেন কিম জং উন। দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আগ্রহী আওয়ামী লীগ বিএনপি। বার্সাকে হটিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। এ ছিল আজকে মিলেনিয়াম সংবাদে। এই সংবাদে ভিডিও সহ যে কোনো আপডেট পেতে লগ ইন করুন www.millenniumtv.net। মিলেনিয়ামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।